আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। চরবাকর ডিএসআই আলিম মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে ক্লাস সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র। আশা করি সবাই ভালো আছো। আমরা সরাসরি আমাদের যে আরবি দ্বিতীয় পত্রের নির্ধারিত টপিক চলে যাব। আজকে মূলত আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আল কালিমা, যেটিকে বাংলায় আমরা সবাই জানি পদ। কালিমা শব্দটি আশা করি সবাই ক্লাস 5 থেকে হয়তো শুনেছ। তো অনেকেই এই ব্যাপারে হয়তো ইতিমধ্যেই পড়েছ। তারপরেও আজকে আমরা আমাদের নির্ধারিত বিষয় আলোচনা করার সাথে বিষয়টি আলোচনা করব, সেটা তোমাদের পরীক্ষার জন্য বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এবং আরবি ভাষা যারা শিখতে আগ্রহী এবং আরবি ভাষায় যারা খুব ভালো করতে চাও তাদের জন্য বিষয়টি খুব ভালোভাবে বোঝা দরকার। আসলে কালিমা হচ্ছে প্রতিটি অর্থবোধক শব্দকে কালিমা বলে, কালিমা ও পদ বলে। হিদায়াতুন্নাহু বইয়ের মধ্যে একটি সংজ্ঞা আছে, আর কালিমাতু লফজুন হুদিয়ালি মা'না মুফরাদুন মুফরাদিন মুফরাদ। যে আসলে বাক্যের মধ্যে যেটাই অর্থবোধক, প্রতিটা শব্দই, যেমন বাংলা ব্যাকরণে যেটা আছে, বাক্যে প্রতিটা বিভক্তিযুক্ত শব্দকেই বলা হয় পদ। মানে এটাকে যদি আমি সহজ ভাষায় বলি, প্রতিটা অর্থবোধক শব্দকে কালিমা বলা হয়। বাক্যের মধ্যে আমি ভাত খাই, আমি একটা কালিমা, ভাত একটা কালিমা, খাই একটা কালিমা। সে মাদ্রাসায় যায়, সে একটা কালিমা, মাদ্রাসা একটা কালিমা। এই আচ্ছা, এখন এই কালিমাটা গঠিত হয় কিভাবে? কয়েকটা হরফ মিলে একটা কালিমা গঠিত হয়, একদম সহজ কথা। আর অপরদিকে কয়েকটা কালিমা মিলে একটি বাক্য গঠিত হয়। কয়েকটি হরফ মিলে একটি কালিমা গঠিত হয়, আর কয়েকটি কালিমা মিলে একটি বাক্য গঠিত হয়। এই হলো হরফ, কালিমা এবং বাক্যের মধ্যে সম্পর্ক। আমাদের কালিমার পরিচয় আমরা ইতিমধ্যে জেনে গেলাম। এখন আমরা এই যে উদাহরণটা জানব, যে আসলে কয়েকটি হরফ মিলে কিভাবে একটা কালিমা হয়, আর কয়েকটা কালিমা মিলে কিভাবে একটা হরফ মানে বাক্য হতে পারে। যেমন দেখো, যে দাল, হা, বা। দাল একটা হরফ, হা একটা হরফ, বা একটা হরফ। প্রত্যেকটা পৃথক পৃথক হরফ, এগুলো যখন একসাথে হয়ে গেল, মিলিত হলো, তখন হইল কি? দা, হা, বা। এই কয়েকটি হরফ মিলে কি হইল? একটি। আর দাহাব অর্থ কি? সে গেল, তো একটি কালিমা হয়ে গেল। আবার কয়েকটি কালিমা মিলে কিভাবে একটি বাক্য হয়, যেমন দেখো, দাহাবা খালিদুন ইলাল মাদ্রাসা। দাহাবা একটি কালিমা, খালিদুন একটি কালিমা, ইলা একটি কালিমা, মাদ্রাসা একটি কালিমা। সবগুলো মিলিত হয়ে কি হয়ে গেল? পূর্ণ একটি বাক্য হয়ে গেল, যে সে গেল, খালিদ গেল ইলাল মাদ্রাসা, মাদ্রাসা। আচ্ছা, আমরা এটাও বুঝলাম। আমরা হচ্ছে এখন কালিমার প্রকারভেদ করব, আসলে কালিমা কত প্রকার। ইহা হচ্ছে 3 প্রকার: ইসমুন, ফিআলুন, এই হচ্ছে ইসমুন, ফিআলুন, হারফুন। আমি আবারও বলি, ইসমুন, ফিআলুন, হারফুন। সাধারণত বাংলা ব্যাকরণে আমরা জানি পদ 5 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়। অথবা অনেকে এটাকে প্রথমত 2 ভাগে ভাগ করেন: সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদটাকে আবার 4 ভাগে ভাগ করেন: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম। তো
তো বাংলায় হচ্ছে বাংলায় 5 প্রকার, যেখানে ইংরেজিতে আবার 8 প্রকার। তোমরা সবাই জানো যে নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবগুলো মিলে 8 প্রকার। আর আরবিতে হচ্ছে সেখানে 3 প্রকার। মূলত কথা একটাই, এখানে বাংলা যেখানে 3 প্রকার, 3 প্রকারকে 1 প্রকারের মধ্যে নিয়ে আসছে। বাংলা 3 প্রকারকে আরবির 1 প্রকারের মধ্যে নিয়ে আসছে। আবার ইংরেজির 4-5 প্রকারকে আরবির 1 প্রকারের মধ্যে নিয়ে আসা হচ্ছে। এই জন্য মূলত এটা 3 প্রকার। আর বাংলায় 5 প্রকার, ইংরেজিতে 8 প্রকার। কিন্তু সবগুলো কথাই ঘুরে ফিরে এক। আমরা যখন বিস্তারিত এখন বলবো, তখন ইনশাল্লাহ সবার কাছে বিষয়টি খুব সহজ হয়ে যাবে। এখন হচ্ছে আমরা আমাদের কালিমার প্রথম প্রকারের পরিচয় জানবো, যে ইসমুন। ইসমুন কাকে বলে, ইসমের পরিচয়টা কি? আমি একটু আগে বলছিলাম যে বাংলায় যেমন 5 প্রকার, আরবিতে হচ্ছে 3 প্রকার। কম হলো কেন? কম হওয়ার কারণটা হচ্ছে বাংলার 3 প্রকারকে আরবির 1 প্রকারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আরবির 1 প্রকারের অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে। যেমন বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, এই 3টার মানেই হচ্ছে ইসমুন। 3টাকে একসাথে ইসমুন বলা হয়। যেখানে বাংলায় 3 প্রকার, এখানে আরবিতে শুধু 1 প্রকার। এভাবে মূলত আরবির প্রকারটা কমে গেছে বাংলার চেয়ে। যেমন কোনো কিছুর নাম বা নামকে ইঙ্গিত করে এমন কিছু, অথবা নামকে বিশেষায়িত করে এমন কিছুকে, সবগুলোকে কি বলা হয়? ইসিম বলা হয়। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ। ইসিম মানে শুধু বিশেষ্য নয়, ইসিম মানে সর্বনামও, ইসিম মানে বিশেষণও, সিফাত যেটাকে আমরা বলি। আচ্ছা, এবার ইসিমের আরেকটা পরিচয় আছে। ইসিম, তোমরা যেহেতু 8ম শ্রেণীর স্টুডেন্ট, তো তোমাদেরকে আরেকটু মানে গভীরভাবে, সূক্ষ্মভাবে পরিচয় জানতে হবে। সেটা হচ্ছে ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। আমরা উদাহরণ দিলে বিষয়টি আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে, যেমন আমরা বলছিলাম যে কোনো কিছুর নাম, নাম হচ্ছে কি, যেমন খালিদ, ফাতেমাতুন। কোনো কিছুর নাম, যে খালিদ, ফাতেমাতুন, এটা ইসিম। আমরা জানি কোনো কিছুর নামকে ইসিম বলে। এখন নামকে কি করে? বিশেষায়িত করে, নামকে ইঙ্গিত করে, সেটাও ইসিম। নামকে ইঙ্গিত করে কিভাবে? হুয়া খালিদুন, আর এখানে হিয়া ফাতিমাতুন। এই যে হুয়া খালিদুন, সে খালেদ, আর হচ্ছে সে ফাতেমা। এই যে সে খালেদ, আমি সে দিয়ে কাকে ইঙ্গিত করলাম? এই খালেদ নামটাকে ইঙ্গিত করলাম। সুতরাং এখানে নামকে যে ইঙ্গিত করছে সে হচ্ছে কি? ইসিম। যদিও এটা অতিরিক্ত অন্যটা নাম আছে, গমির, কিন্তু এটার মূলত নাম হচ্ছে কি? মূলত কিসের কিসের অন্তর্ভুক্ত? ইসিমের অন্তর্ভুক্ত। আবার হিয়া ফাতিমাতুন, সে হচ্ছে ফাতেমা। এখন এই যে হিয়ার দ্বারা আমি কাকে ইঙ্গিত করছি? ফাতেমা নামটাকে ইঙ্গিত করতেছি। সুতরাং এখানে হিয়াটা হচ্ছে ইসিম, মানে দমির, তবে এটার নাম হচ্ছে ইসিম। আচ্ছা, তারপরে নামকে বিশেষায়িত করে, এটা একটা উদাহরণ, খালিদুন জামিলুন। এখানে বলা হচ্ছে খালিদ সুন্দর, ফাতেমাতুন কারিমাতুন, ফাতেমা হচ্ছে সম্মানিতা। এখানে এই যে খালিদ নামটাকে বিশেষায়িত করলো কে? জামিলুন। আর ফাতেমা নামটাকে বিশেষায়িত করলো কে? কারিমাতুন। সুতরাং যেহেতু আমরা ইসমুনের পরিচয় আমরা জেনেছি যে নামকে বিশেষায়িত করে এমন শব্দ, সেটাও হচ্ছে ইসিম। সুতরাং জামিলুন যেহেতু খালিদকে বিশেষায়িত করেছে, সুতরাং আমরা বলতে পারি জামিলুন শব্দটাও এখানে, জামিলুন কালিমাটাও এখানে কিসের অন্তর্ভুক্ত? ইসমুনের অন্তর্ভুক্ত। আর এখানে কারিমাতুন শব্দটা যেহেতু ফাতেমা শব্দটাকে বিশেষায়িত করেছে, সুতরাং আমরা এখানে বলতে পারি কারিমা শব্দটা ইসমুনের অন্তর্ভুক্ত। কালিমার প্রথম প্রকার ইসমুনের অন্তর্ভুক্ত। তাহলে আমরা ইসিম সম্পর্কে যদি আমাদেরকে পৃথিবীর
যে কোনো শব্দ যদি দেওয়া হয়, যে শব্দটা কি ইসমুন না ফিআলুন না হারফুন, আশা করি আমরা বলতে পারবো, চিনতে পারবো যে কোনো কিছুর নাম, নামকে ইঙ্গিত করে অথবা নামকে বিশেষায়িত করে সবগুলোকে হচ্ছে কি ইসমুন। আচ্ছা, এবার ইসিমের পরিচয়ের মধ্যে আরেকটা পরিচয় আমাদের বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে ইসিম নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। আচ্ছা, এই যে বললাম খালিদ, খালিদ বললে কি হয়? কোনো এক ব্যক্তির দিকে আমাদের মানে মনোযোগ চলে যায়। ফাতেমা বললে কোনো এক ব্যক্তির দিকে মনোযোগ চলে যায়। খালিদ বলে আমরা বুঝি এটা একটা ছেলে, ফাতেমা বললে আমরা বুঝি যে এটা একটা কোনো একজন মেয়ে মানুষের নাম, কোনো এক মেয়েকে বোঝাচ্ছে। খালিদ বললে বুঝি আমরা কোনো একটা ছেলেকে বোঝাচ্ছে। আচ্ছা, এই যে এটা বোঝালো নিজের অর্থ খালিদ বলার কারণে আমরা একটা জিনিস বুঝতেছি, একটা অর্থ প্রকাশ হচ্ছে, এই জন্য বলা হচ্ছে যে ইসিমটা নিজের অর্থ নিজে প্রকাশ করছে। কিন্তু আমরা যদি চিন্তা করি এই যে খালিদ ফাতেমা, এটা কি কোনো কাল মানে অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল, কোনো কালের সাথে সম্পর্ক রাখে কিনা? একটু চিন্তা করলে বুঝতে পারবো যে আসলে এই নামটা যে আসলে কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। আমি যদি বলি যে খালিদ আসছে, তখন আবার এই আসছে কথাটা সম্পর্ক রাখবে, কিন্তু খালিদ নিজে কি না কোনো কালের সাথে সম্পর্কিত কোনো শব্দ না। এর জন্য ইসিমের পরবর্তী যে সংজ্ঞা, এই তোমাদের যে তোমরা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট, তো তোমাদের জন্য যে সংজ্ঞাটা থাকবে সেটা হচ্ছে আরেকটু সূক্ষ্ম। নাহুর যিনি গ্রন্থাকার তিনি যে সংজ্ঞাটা দিয়েছেন যে ইসিম হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, বাট সেটা কোনো কালের সাথে সম্পর্ক রাখবে না, ওই স্বয়ং ইসিম শব্দটা। আবার দেখো এই যে হুয়া, সে, সেটাও অবশ্যই কালের সাথে সম্পর্ক রাখে। হুয়া বললে আমরা বুঝি যে সে কে, খালিদ। হিয়া ফাতেমাতুন, সে কে মানে কোনো দিকে ইঙ্গিত করা বোঝাচ্ছে, মানে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতেছে, তার দ্বারা যাকে আমি বলছি সে কিছু একটা বুঝতেছে। তো নিজের তো নিজে প্রকাশ করতে পারে কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। এই যে জামিলুন, কারিমাতুন, এগুলো সেম, যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু কোনো কালের সাথে সম্পর্ক রাখে না। আচ্ছা, এবার হচ্ছে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ক্রিয়া, ফেল। আমাদের কালিমার দ্বিতীয় প্রকার ক্রিয়া তথা ফেলুনের পরিচয়ে। আসলে ফেল জিনিসটা কি, ক্রিয়া জিনিসটা কি? আমরা তো ক্রিয়া মানে হচ্ছে বাংলা যদি একটু চিন্তা করি, ক্রিয়া মানে কি কাজ, ক্রিয়াশীল মানে কি, মানে যেটা কাজ করে, যে কাজ করে সেই তো ক্রিয়াশীল, তাই না? এখন এটারে আরবি পরিভাষা হচ্ছে ফেলুন। এখন ফেলের প্রথম পরিচয় হচ্ছে যাহা দ্বারা অতীত, বর্তমান, ভবিষ্যতে কোনো কিছু করা, আদেশ, নিষেধ, অনুরোধ, ধমক ইত্যাদি বোঝায়, সবগুলোকে ফেল বলে। যেমন অতীতকাল, যেমন সে এসেছিল, এটাও ফেল। এই যে এসেছিল, সে আসছে মানে আসতেছে, আমার 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 সাথে দেখা করার জন্য আসতেছে, এটাও ফেল। সে হচ্ছে আসবে, আগামীকাল আসবে, এটাও ফেল। তারপর হচ্ছে আমি বললাম যে এই তুমি কাজটা করো, এটাও একটা ফেল। আমি বললাম এই এটা কাজটা করো না, সেটাও ফেল। আমি বললাম যে প্লিজ দয়া করে এই ক্লাসটা করো, এটাও একটা ফেল মানে ক্রিয়া। আমি বললাম যে এই কাজটা অবশ্যই তোমাকে করতে হবে, ধমক দিয়ে বললাম, এটা হচ্ছে কি ফেল। মানে যত কিছু আছে, যত করা আছে, সব করাই হচ্ছে কি ফেল বা ক্রিয়া। আচ্ছা, তো নাহুর গ্রন্থাকারের সংজ্ঞা অনুযায়ী ফেলের আরেকটা সূক্ষ্ম পরিচয় আছে, যেটা আমরা ইসিমের পরিচয়ের ক্ষেত্রে আমরা দিয়েছি, সেটা ফেলের ক্ষেত্রেও আসবে। যে ফেল বা ক্রিয়া নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্য থেকে কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। ইসিম আর ফেলের সংজ্ঞার পার্থক্য কি? ইসিম হচ্ছে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে কিন্তু কালের সাথে সম্পর্ক রাখে না, আর অপরদিকে ফেল তার নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, কিন্তু আরেকটা অতিরিক্ত শর্ত কি, সেটা হচ্ছে ইসিম যেখানে কালের সাথে সম্পর্ক রাখে না, ফেল সেখানে অতীত, বর্তমান, ভবিষ্যতের মধ্য থেকে যে কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে, উল্টা ইসিমের বিপরীত এক্ষেত্রে। আচ্ছা, কিভাবে সম্পর্ক রাখে আর কিভাবে মানে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, ইনশাআল্লাহ আমরা উদাহরণের মধ্য দিয়ে সবকিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। যেমন দেখো, জাহাবা, সে গিয়েছিল, প্রথম কি আসলো? জাহাবা, সে গিয়েছিল। আচ্ছা, এখানে কি সে গিয়েছিল, এটা কি অতীতকাল না বর্তমান কাল না ভবিষ্যৎ কাল?
নিশ্চয়ই এটা অতীতকাল, সে গিয়েছিল, এটা আমরা সহজেই বুঝতে পারি, মানে আগে অনেক আগে গিয়েছিল অথবা কিছুক্ষণ আগে গিয়েছিল, এটা অতীতকাল। এই যে গিয়েছিল, এটা কোনো কালের সাথে সম্পর্ক রাখছে কিনা, রেখেছে কিনা? অবশ্যই রেখেছে, অতীতকালের সাথে সম্পর্ক রেখেছে। আমি এমন বলতে পারবো না যে আসলে এটা কোনো কালের মধ্যে পড়ে নাই, এটা না অতীত, না বর্তমান, না ভবিষ্যৎ, এটা এমন বলার সুযোগ নেই। সুতরাং এটা আমাদেরকে মানতেই হবে যে ফেলটা হচ্ছে কোনো একটা কালের সাথে, যে কোনো একটা কালের সাথে সম্পর্ক রাখে। আমি যদি বলি যে সে গিয়েছিল, এটার মাধ্যমে কি বোঝা যায় যে সে গিয়েছিল, এটা কোনো একটা অর্থ প্রকাশ করেছে কিনা? অবশ্যই সে অর্থ প্রকাশ করেছে। তো সুতরাং বলতে পারি যে ফেল নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আর এটার দ্বারা আমরা আগের সংজ্ঞা যে কোনো কিছু করা বোঝায়, সে গিয়েছিল মানে একটা কাজ করা হয়েছে। ইয়াদহাবু, সে যাচ্ছে বা যাবে, এটাও সেম, যে সে যাচ্ছে বা যাবে, যে এটা হচ্ছে বর্তমানকাল অথবা ভবিষ্যৎকালকে বোঝানো হয়েছে। সুতরাং আমরা এটা এই ক্ষেত্রেও বুঝতে পারি যে ফেল কোনো এক কালের সাথে এখানে সম্পর্ক ছাড়া ফেল কখনো হইতে পারে না। মানে কাজটা তো কোনো একটা কাজের সাথে সম্পর্ক রাখতেই হবে। একটা কাজ যখন আমি করব, তখন এই কাজটা একসময় অতীত হয়ে যাবে। কাজটা যখন করতেছি, হ্যাঁ, চলতেছে, তখন হচ্ছে এটা বর্তমান। কাজটা করার পরে এটা অতীত হয়ে যায়। আর কাজটা যখন করব, সামনে থাকবে, তখন এটা কি? ভবিষ্যৎ। সুতরাং আমরা বলতেই পারি যে ফেল হচ্ছে এমন একটা ক্রিয়া, মানে ফেল বা ক্রিয়া হচ্ছে এমন একটা কালিমা বা পদ যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং বর্তমান, ভবিষ্যৎ, অতীত থেকে যে কোনো একটা কালের সাথে সম্পর্কও রাখতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা 3 নাম্বার আমাদের লাস্ট সর্বশেষ আলোচনার বিষয়, সেটা হচ্ছে হারফ বা অব্যয়। তো অব্যয়ের পরিচয়টা আমরা ইনশাল্লাহ খুব সহজভাবে, সংক্ষিপ্তভাবে জেনে যাব ইনশাল্লাহ। আচ্ছা, হরফ বা অব্যয় পদ বাক্যে সংযোগকারী হিসাবে ব্যবহৃত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা যে আমরা ইতিপূর্বে জেনেছি ইসিম এবং ফেয়েলের পরিচয়, আর এখন হরফের পরিচয় এসে আমরা কি জানলাম যে হরফ ইসিম নাম, মানে কোনো কিছু নাম বোঝায় না, নামকে ইঙ্গিত করে না, নামকে বিস্তারিত করে না, অথবা কোনো কাজ বোঝায় না, কিন্তু বাক্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়। এই সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়, সেটার মধ্যে একটু ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে কোনোটা ইসিম এবং ফেয়েলের মধ্যে সংযোগ করতে পারে, অথবা দুইটা ফেয়েলের মধ্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা দুইটা ইসিমের মধ্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হতে পারে, অথবা একটা ফেল এবং একটা ইসিমের মধ্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হতে পারে, মানে বিভিন্নভাবে। এমনকি একটা বাক্য আর একটা বাক্যের সাথে, একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে সংযোগ করার ক্ষেত্রেও হরফ ব্যবহৃত হতে পারে। এখন আমরা উদাহরণের মাধ্যমে সবগুলো বিষয় জেনে যাব। এখানে আরেকটা বিষয় জেনে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে হরফ বাক্যে ব্যবহৃত না হয়ে নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং কোনো কালের সাথেও সম্পর্ক রাখে না। এই বিষয়টা আমি আবারও বলি যে হরফটা হচ্ছে এমন একটা পদ যেটা বাক্যে ব্যবহৃত না হয়ে নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না এবং কোনো কালের সাথেও সম্পর্ক রাখে না। একা একা এটা যদি কেউ বলে, কোনো বক্তা যদি কোনো শ্রোতাকে, কোনো মানুষ যদি অন্য কাউকে বলে হরফটা, তাহলে সে কিছুই বুঝবে না, এটার মাধ্যমে কোনো অর্থ প্রকাশ হবে না মূলত, এবং এটার সাথে কোনো কালের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, উদাহরণ দিলেই আমাদের কাছে বিষয়টা খুব স্পষ্ট হয়ে যাবে। যেমন যাহাবা খালিদুন ইলাল মাদ্রাসা। আচ্ছা, আমরা এই বিষয়টা একটু বুঝি। যাহাবা খালিদুন ইলাল মাদ্রাসা, এই যে আমি বললাম যে বাক্যের মধ্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়। এই যে যাহাবা খালিদুন ইলাল মাদ্রাসা, খালিদুন একটা ইসিম, আমরা জানি নামকে ইসিম বলে, আর মাদ্রাসা এটাও একটা ইসমুল। আচ্ছা, এই যে দুইটা ইসিমের মধ্যে কি হইলো, মাঝখানে চলে আসলো আল ইলা। ইলাটা কি করলো, খালিদ আর মাদ্রাসার মধ্যে সংযোগ তৈরি করলো। যাহাবা খালিদ আর হচ্ছে এদিক দিয়ে মাদ্রাসার সাথে একটা সম্পর্ক তৈরি করলো, সংযোগকারী হিসেবে ব্যবহৃত হলো। এখানে ইলাটা হচ্ছে হরফ, এটা না ইসম, না হচ্ছে ফেল। এখানে যাহাবা ফেল, খালিদুল ইসমুন, মাদ্রাসাও ইসমুন। হ্যাঁ, সুতরাং আর ইলাটা কি? ইলাটা হচ্ছে হরফ। ইলাটা কি হিসেবে আসছে? সংযোগকারী হিসেবে আসছে। আচ্ছা, ইলার তারপর হচ্ছে সুম্মা যাহাবা ইলা সফি। আচ্ছা, সুম্মাটা আমরা এখানে রাখি, যাহাবা ইলা সফি, যে যাহাবা ফেল আর সফি কি? শ্রেণীকক্ষ।
যে জাহাবা খালিদ মাদ্রাসা, খালিদ হচ্ছে মাদ্রাসায় গেল, অতঃপর সে শ্রেণীকক্ষে গেল। যে জাহাবা ফেল আর সফ হচ্ছে ইসিম, আবার একটা ফেল আর একটা ইসিমের সাথে কি করলো, সংযোগ তৈরি করলো। ইলা শব্দটা, কালিমাটা অথবা হরফটা, যেখানে ইতিপূর্বে আমরা যা দেখলাম যে একটা ইসিম আর একটা ইসিমের সাথে সংযোগ তৈরি করলো ইলাটা, আবার এখানে একটা ফেল এবং আর একটা ইসিমের সাথে সংযোগ তৈরি করলো। এভাবে একটা ফেল আর একটা ফেলের সাথে সংযোগ তৈরি করতে পারে হরফ, আবার একটা ইসিম আর একটা ইসিমের সাথে সংযোগ তৈরি করতে পারে, অথবা একটা ফেল আর একটা ফেলের সাথে সংযোগ তৈরি করতে পারে। এভাবে এমনকি একটা বাক্যের সাথে আর একটা বাক্যের কি করতে পারে, সংযোগ তৈরি করতে পারে। আমরা জানি জাহাবা খালিদুন ইলাল মাদ্রাসা একটা বাক্য, আবার জাহাবা ইলা সফি এটাও একটা বাক্য। মাঝখানে সুম্মা একটা শব্দ আসলো, হরফ আসলো, যেটা দুটো বাক্যের মধ্যে কি করলো, সংযোগ তৈরি করলো। এই সুম্মা আসার কারণে এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে কি হয়েছে, একটা সংযোগ তৈরি হয়েছে, একটা সম্পর্ক তৈরি হয়েছে। এখানে আমরা জানলাম যে হরফ শুধু ইসিম এবং ইসিম, ফেল এবং ফেল এবং ইসিম এবং ফেলের মধ্যে শুধু সংযোগ তৈরি করে না, বরং একটা বাক্য আর একটা বাক্যের সাথে কি করে, সংযোগ তৈরি করতে সাহায্য করে হরফ। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখি আমরা, এই যে বাক্যগুলো থেকে, এই বাক্য দুটো থেকে এবং এর ইসিম এবং ফেল, ফেল এবং ইসিমের মধ্য থেকে আমি যদি এই হরফগুলোকে বিচ্ছিন্ন করে নিয়ে আসি, হ্যাঁ, নিয়ে আসলে যেটা দেখা যাবে ইলা অর্থ পর্যন্ত, সুম্মা তো অতঃপর। কেউ যদি বলো পর্যন্ত, তোমাকে কেউ এসে, কোনো একজন মানুষ এসে বললো যে পর্যন্ত, আরেকজন এসে বললো অতঃপর, তুমি নিশ্চয়ই মানে আমরা তার কথা কিছু বুঝবো কিনা, কিছুই বোঝা যাবে না। সে যদি সারাদিন অতঃপর 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 বলে অথবা পর্যন্ত পর্যন্ত বলে, একটা পর্যায়ে আমরা তাদের কি বলবো, যে লোকটা নিশ্চয়ই কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, যে আসলে সে নিজেও কিছু বুঝতেছে না, আমরাও কিছু বুঝতেছি না তার কথা। তার মানে হচ্ছে যে হরফকে যখন আমরা পৃথকভাবে বসাবো, পৃথকভাবে বলবো, তখন এটি কোনো পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, মানে কোনো অর্থবোধক, মানে কোনোটা মানে বোধগম্য কোনো কিছু হয় না। সেটা হয়ে যায় মানে একটা অস্পষ্ট একটা বিষয় হয়ে যায়। কিন্তু এই অস্পষ্ট বিষয়টাকেই যখন আমরা কোনো বাক্যের মধ্যে দিব, অন্য কোনো শব্দের সাথে যোগ করব, তখন এটা অন্য একটা শব্দকে, অন্য একটা বাক্যকে স্পষ্ট করতে, আরও বেশি বোঝাতে, ক্লিয়ার করতে এটা ব্যবহার হয়। এটা নিজে যেখানে স্পষ্ট না, নিজে নিজে যখন পৃথক পৃথক যখন থাকে, এটা যখন আলাদা আলাদা মানে বসবাস করে আলাদা আলাদা থাকে, তখন এটাকে কেউ বুঝতে পারে না এটা আসলে কি, এটা কী বোঝাচ্ছে। কিন্তু এই অস্পষ্ট বিষয়টাই যখন বাক্যের মধ্যে প্রবেশ করে, তখন সেটা অন্য আর একটা অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করতে সাহায্য করে। যেখানে আমরা জানলাম ইলার কোনো অর্থ মানে বোঝা যায় না, কিন্তু ইলাটা বাক্যের মধ্যে দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে খালেদ মাদ্রাসায় গেছে। এই সুম্মাটার অর্থ অতঃপর, কিন্তু অতঃপর যখন আমরা পৃথকভাবে ব্যবহার করলাম, তখন আমরা বুঝতে পারছি না যে আসলে অতঃপর দ্বারা কী বোঝাচ্ছে বক্তা। কিন্তু এটা যখন বাক্যের মাঝখানে নিয়ে আসলাম, তখন আমরা বুঝতে পারলাম যে আসলে খালেদ মাদ্রাসায় যাওয়ার পর হচ্ছে শ্রেণীকক্ষে গেল। সুম্মাটা এখানে বাক্যের মধ্যে খুব সৌন্দর্য তৈরি করলো, সৃষ্টি করলো। সুতরাং এই এতগুলো কথা বলার পিছনে উদ্দেশ্য হলো যে হরফ বাক্যে ব্যবহৃত না হয়ে নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, কোনো কালের সাথে সম্পর্ক রাখে না, হ্যাঁ, কিন্তু বাক্যের মধ্যে সংযোগকারী হিসেবে ব্যবহৃত হয়। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ক্লাস। তো আশা করি তোমরা সবাই যারা ইতিমধ্যেই সরাসরি লাইভে অংশগ্রহণ করেছো, ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমরা তো ইতিমধ্যে বুঝতে পেরেছো। আর যারা অংশগ্রহণ করতে পারোনি, তারা আশা করি পরবর্তীতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও ইনশাল্লাহ খুব মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের ক্লাসটা ভালোভাবে খাতায় নোট করবে এবং পরীক্ষার জন্য বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবে। কারণ তোমাদের অষ্টম শ্রেণী খুব গুরুত্বপূর্ণ একটি সময়, তোমাদের বোর্ড পরীক্ষা, সেন্টার পরীক্ষা আছে। এখন তোমাদের যদি ভালোভাবে প্রস্তুতি না নাও, তাহলে তোমাদের অবশ্যই ফলাফল খারাপ হবে, খুব সহজ কথা। আর যদি ভালো প্রস্তুতি নাও, তাহলে তোমাদের ফলাফল ভালো হবে। তো এই জন্য এখন থেকেই খুব সতর্ক, তোমরা মানে দেখতেই পারছো যে তোমাদের ক্লাসগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে বোর্ডের উদ্দেশ্য হলো ক্লাসগুলো হয়ে যাবে, তোমাদের নির্ধারিত সময় পরীক্ষাও হয়ে যাবে। এখন বাড়িতে বসে যদি তোমরা ধরো মানে মাদ্রাসা খুলবে, তারপর হচ্ছে ক্লাসে যাবে, তারপর পড়াশোনা শুরু করবে, এমন চিন্তা করো, তাহলে তোমাদের জীবনের জন্য মানে মারাত্মক একটা ক্ষতিকর সিদ্ধান্ত নেওয়া হবে। এটা ক্লাসগুলো যেহেতু হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে পরীক্ষাও যথাসময় হয়ে যাবে। তো সবাই আশা করি সতর্ক থাকবে এই ব্যাপারে। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আমার
ক্লাস এখানে শেষ করছি। আর আগামী ক্লাসে সম্ভবত যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে রূপান্তর অনুযায়ী ফেলের প্রকারভেদ। তোমরা এই ক্লাসটা আগেই এই তোমাদের বই থেকে দেখে নেবে যেন তোমাদের ক্লাসটা বুঝতে সহজ হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি সবাইকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।